সংযুক্তার বাড়িতে পা রাখার সাথে সাথেই পারুলের চোখে পড়ে অদ্ভুত ব্যস্ততা। তার চোখে সন্দেহ জাগে, কিছু একটা গোপন লেনদেন বা কালোবাজারের ব্যবসা বিষয় যেন চলছিল। পারুল কিন্তু সরাসরি কিছু বলে না, শুধু মনে মনে ভাবে এই ব্যাপারটা গভীর কিছু। সময় হলে সব কিছু জানা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আজ পারুলের বাড়িতে পিঠাপুলির উৎসব। শীতের সকালে হালকা কুয়াশা, উঠানে খেজুর রসের হাঁড়ি, ভাজাভুজি গ্রানে ঘরময় উষ্ণতা। দাদু ঠাম্মি বসে আগুনের পাশে, দাদুর মুখে পুরানো দিনের স্মৃতির গল্প, আর মহিলারা উঠানে চুলার পাশে বসে চিতই, পাটিসাপটা, দুধ ছাড়া আরও নানা রকমের পরের কাজ করছে। এমন উৎসবে অনিরুদ্ধ স্যারকেও নিমন্ত্রণ করেছে পারুল। অনিরুদ্ধ আসে রোক্সিনীকে নিয়ে। গোপাল মারা যাওয়ার পরে প্রথম রোক্সিনী কোনো ঘরের উৎসবে ঢুকলো, কিন্তু মুখের অভিমান, সেই সরু দাগ, চোখের জলের আঁচড় আর হাতটা চলায় ক্লান্তি সবই যেন বলে দিচ্ছে সে এখনও গোপালের মৃত্যুকে মেনে নিতে পারেনি। পারুল তো মানুষের মধ্যে ধীরে ধীরে এগিয়ে আসে, রোক্সিনীর পাশে দাঁড়ায়। তার কণ্ঠে কোনো উপদেশ নেই, শুধুই মমতা। রুকু দিদি, আমি জানি দাদা চলে যাওয়ার পর তোমার জীবনটা যেন থেমে গিয়েছে, কিন্তু দিদি, মানুষ যদি কাজের মধ্যে না থাকে তবে স্মৃতির না বুকের ভেতর কাটা হয়ে ফুটতে থাকে। আমি সেই কাটার ব্যথা খুব ভালো করেই জানি। রুকুর চোখে জল জমলেও সে কিছুই বলে না। পারুলের কথাটা আরও নরম করে বলে, দাদা তো আর ফিরে আসবে না দিদি, কিন্তু জীবনে গিয়ে দাঁড়াতে হবে আবার। কতদিন আর এভাবে গুমড়ে গুমড়ে থাকবে? আজ বিশেষ করে পিঠেপুলির আয়োজনটা তোমার জন্য। তুমি যদি মুখটা এমন শক্ত করে রাখো তাহলে সবারই খারাপ লাগবে। হঠাৎ পারুল থেমে গিয়ে হাসে। দাদা পাটিসাপটা খেতে কিন্তু অনেক ভালোবাসতো। পাটিসাপটার গ্রান পেলেই বলতো, আর একটু মধু দিস। আজ ওর কথা খুব মনে পড়ছে, কিন্তু বিশ্বাস করো দাদা উপরে থেকে সব দেখছে, আর তুমি যদি এভাবে নিজেকে গুটিয়ে নাও তাহলে দাদার আত্মা কিন্তু শান্তি পাবে না। রুকুর মনে তখন হাজারো পুরনো ছবি ভেসে ওঠে। গোপালের সাথে রান্নাঘরে হেসে খাওয়া, নিজের হাতে বেঁধে দেওয়া গামছা, সারা ছাদে গল্প, বৃষ্টিতে ভিজে চা খাওয়া, সব কিছুই যেন হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। সে গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমি পারবো কি আবার স্বাভাবিক হতে? এদিকে উঠানে কিছুটা দূরে পারুল অনিরুদ্ধ স্যারকে নিয়ে সবার সাথে আলাপ করাতে থাকে। বাড়ির বাচ্চারা প্রথমে অনিরুদ্ধকে দেখে একটু লাজুক, পরে আবার তাকে ঘিরে গল্প করতে শুরু করে দেয়। এমন সময় রায়ান পাশের ঘর থেকে বিরক্ত গলায় বলে ওঠে, পারুলের বাড়াবাড়িটা না সহ্য হচ্ছে না। এই স্যারকে নিমন্ত্রণ করার কি দরকার ছিল? ও হয়তো নতুন ঝামেলা টেনে আনে। রায়ানের কণ্ঠে ঈর্ষা, অভিমান আর খানিকটা প্রাচীন রক্ষণশীলতা মিশে থাকে। অন্যদিকে অনিরুদ্ধ ছাড়া এসব শব্দ শুনে রাগ হয় না, বরং মুখে শুধু একটা হালকা হাসি। তারপর অনিরুদ্ধ দাদুর কাছে এগিয়ে যায়। দাদুর পায়ে হাতে দিয়ে প্রণাম করতেই ঠাম্মি একদম চমকে তাকায়। এখানকার ছেলেপুলেরা তো এগুলো শিখে না বাবা, তুমি যে এখনো মনে মনে এগুলো রেখেছো দেখে খুব ভালো লাগলো। অনিরুদ্ধ শান্ত স্বরে বলে, এগুলো আসলে পারিবারিক শিক্ষা, ছোট থেকেই শিখেছি। গুরুজনদের প্রণাম করতে হয়, তাই এখনও করি। আজকের দিনে বিশেষ করে মায়ের কথাই মনে পড়ছে, মা থাকলে এমন পিঠেপুলি করতো। ঠাম্মির চোখে হালকা ভিজে ওঠে অনিরুদ্ধের কথা শুনে। তখন ঠাম্মি বলে, আমাদের বাড়িতে আজ অনেক পিঠাপুলি হয়েছে, খেয়ে দেখবে, সবাই মিলে বসে খাবো, ঠিক আছে? বাড়ির উঠানে তখন ধীরে ধীরে সুর বাজতে থাকে, পুরনো দিনে গ্রাম্য উৎসবের মতো। খেজুরের রস গরম হচ্ছে, মহিলারা হাসতে হাসতে কাজ করছে, বাচ্চারা পটকা ধরতে ব্যস্ত, আর বড়রা গল্প করতে ব্যস্ত। এদিকে রুক্মিণী ধীরে ধীরে উঠানের দিকে তাকিয়ে থাকে। তার চোখে কষ্ট আছে, কিন্তু তাতে যেন আজ একটু আলো এসেছে, যেন মনে হচ্ছে হয়তো জীবন আবারও চলতে পারে। পারুল দিদি সেদিন নিজ হাতে পুরো আয়োজনটাই করেছিল। সবাই উপস্থিত হওয়ার পর পারুল রায়ানকে বলল, এক গ্লাস শরবত এনে দিবি তো? রায়ান তখনই খারাপ মুখ করে মনে মনে বলে ওঠে, এমনিতেই অনিরুদ্ধ স্যারকে সহ্য করতে পারছি না, তার উপর আবার নাকি জুস খাবে। বেশ তো। এদিকে দেখা যায় পারুল অনিরুদ্ধ স্যারকে বসতে দেয়। অনিরুদ্ধ স্যার বসেই দেখে পিসিমণি সিঁড়ি নিচে নামছেন। তাকে দেখা মাত্র অনিরুদ্ধ স্যার থমকে যায়, চোখ যেন আটকে যায়। সে তাকাচ্ছিল ঠিকই পিসিমণির দিকে, কিন্তু রায়ানের মনে সন্দেহ, অনিরুদ্ধ স্যার পারুর দিকে তাকাচ্ছে। পারুল বরং বুঝে যায় রায়ানের ভুল বোঝাবুঝি, নিজেই মনে মনে হাসে আর বলে, ত্রিপেন্ডে ভাবছে আমার দিকে তাকিয়েছে অনিরুদ্ধ স্যার, কিন্তু অনিরুদ্ধ স্যার আসলে নজর আটকে গিয়েছে পিসিমণির দিকে। আর হবে নাই বা কেন? আমাদের পিসিমণি কি কম সুন্দরী নাকি? পারুল নিজেই মনে মনে ভাবে, ওদের দুজনের বিয়েটা হলে মন্দ কি? তারপর শুরু হয় পিসিমণি আর পারুলের দারুণ একটি জুটি ড্যান্স। সবাই মুগ্ধ।
সবচেয়ে বেশি অনিরুদ্ধ। চোখ সরিয়ে রাখাই যেন তার পক্ষে কঠিন। ড্যান্সের পর পারুল অনিরুদ্ধের সাথে আলাপ করতে থাকে এবং সুযোগ পেয়ে পরিচয় করে দেয় পিসিমণির সাথে। অনিরুদ্ধ পিসিমণির হাতের দিকে তাকে ভাবতে থাকে শাখা নেই সিঁদুর নেই, তাহলে কি আনমেরিড নাকি ডিভোর্সি? এই ভাবনা তাকে তাড়া দিচ্ছে। সে পারুলকে ডাকার চেষ্টা করে, খোঁজ খবর নিতে হবে তো। কিন্তু রায়ন আবারও মাঝখানে এসে দেয়াল হয়ে দাঁড়ায়। কিছুতে পারুলের সাথে অনিরুদ্ধে কথা বলতে দেয় না। পারুল বিরক্ত হয়ে বলে, কি হয়েছে রে, এমন ছটফট কেন করছিস? রায়ন তখন রাগান্বিত হয়ে বলে, লোকটাকে তুই ডাকলি কেন? ডাকার কি দরকার ছিল বুঝতে পারছি না। পারুল তখন বলে, আরে উনি তো আমাদের স্যার, এখন থেকে সংযুক্তা ম্যাডামের বিরুদ্ধে আমাদের সাথে কাজ করবে, তো কি হয়েছে? পারুল মনে মনে বলে, রায়নের এরকম আচরণ কেন? পারুল সব বুঝে যায়, মনে মনে ভাবে, তুই আমাকে অনেক জ্বালাচ্ছিস রায়ন, এবার দেখে যা কেমন করে আমি তোকে জ্বালাই। এদিকে অনিরুদ্ধ স্যার বলে ওঠে, আর পিঠা খাবো না পারুল, ইতিমধ্যে অনেকগুলো পাটিসাপটা খেয়েছি। তখন তরিতা বলে ওঠে, এগুলো কিন্তু পিসিমণি নিজ হাতে বানিয়েছে। অনিরুদ্ধ শুনেই আবার খাওয়া শুরু করে, কারণ তখন সে পিঠা নয় পিসিমণির প্রতি একটু আকৃষ্ট হয়ে যাচ্ছে। রাত অনেক হয়ে গিয়েছে। রায়ন, পারুল এবং অনিরুদ্ধ চলে যায় সংযুক্তার বাড়িতে। ওরা তন্ন তন্ন করে সব কিছু খুঁজতে থাকে। রায়নের নজর অন্যদিকে। সে দেখে অনিরুদ্ধ বারবার পারুলের দিকে হাঁটছে। বিরক্ত হয়ে বলে, আর দুজন মিলে গেলে হবে না, পারুল তো খুঁজছে, আপনি এদিকে আসুন। অনিচ্ছা সত্ত্বেও অনিরুদ্ধকে টেনে নিয়ে যায় রায়ান। হঠাৎ পারুল সেটা টেবিলে পায়ে ধাক্কা পড়ে যায়। শব্দ হওয়ার সাথে সাথে টেবিলের নিচ থেকে আসে একটা ধাতব আওয়াজ। পারুল তৎক্ষণাৎ বলে, এটা একটু সরাতো। টেবিল সরাতেই দেখা যায় লুকানো একটা ফ্লোর ডোর। খুলতেই সেটার ভিতর লুকানো ঘর, সেখানে দামি হিরে আংটি এবং মূল্যবান স্টোন। অনিরুদ্ধ তো অবাক হয়ে যায়। সংযুক্তা পিওর লাইফে টাকা খেয়ে এই অ্যাসেটগুলো তৈরি করেছে। ওর বিজনেসের সত্যিটা এবার ধরা পড়বে। পারুল তো দ্রুত ফোনে ছবি তোলে প্রমাণ জোগাড় করার জন্য। তারপর দৃঢ় গলায় বলে, এবার বোঝা যাবে ম্যাডাম, কত দানে কত চাল। আপনি অনেক নিরাপদকে কষ্ট দিয়েছেন, এবার আপনার শাস্তি পেতেই হবে। তৎক্ষণাৎ সংযুক্তা গাড়িতে করে বাড়ি ফিরছে আর ভাবছে, অনিরুদ্ধ ফোন ধরছে না কেন, এতবার ফোন করলাম, তার ফোন সুইচ অফ কেন? তখনই সংযুক্তা চিন্তিত হয়ে শিরিনকে ফোন দেয়। শিরিনকে ফোন করে বলে, আমি মিটিং শেষ করে বাড়ির পথে রওনা হচ্ছি, কারণ যেতে তো অনেক সময় লাগবে, আর যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফেরাই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, আমি অনিরুদ্ধকে অনেকবার ফোন করেছি, ফোনটা ধরছে না। শিরিন তখন বলতে থাকে, ম্যাডাম হয়তো বিজি আছে। তো এটা শুনে সংযুক্তা ফোনটা রেখে দেয়। সংযুক্তা তখন বলে, শিনু তো ঠিকই বলেছে, বিজি রয়েছে, আমি হয়তো একটু বেশি চিন্তা করছি। এটা ভেবে সে বাড়ির দিকে যেতে থাকে। এদিকে অনিরুদ্ধ বলে পারুলকে এবং রায়নকে, সংযুক্তা পিওর লাইফের টাকা মেরে আজ নিজের এত বড় একটা অ্যাসেট তৈরি করেছে, কিন্তু যে বিজনেস করছে সেটা তো ধরা পড়বে এবার। তখন পারুল বলে, হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, অলরেডি আমরা অনেক প্রমাণই পেয়ে গিয়েছি। এদিকে সংযুক্তা বাড়িতে ফিরে এসে অনিরুদ্ধের কথাই ভাবতে থাকে। তো অনিরুদ্ধ কেন ফোন ধরছে না, এই ব্যাপারটা তাকে অনেক ভাবাচ্ছে। কেন ফোন ধরছে না এটা বুঝতে না পারলেও সংযুক্তার ডেট যে ঘনিয়ে এসেছে সেটা সে বুঝতে পারছে না, কারণ সংযুক্তার সমস্ত কালোবাজারি বিজনেস পারুল ইতিমধ্যে ধরে ফেলেছে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কী হতে চলেছে? এবার সংযুক্তাকে কিছু শিক্ষা দিতে পারবে পারুল এবং রায়ান? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।